ফটোসিনথেসিস কি জিনিস। তো সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি হচ্ছে, ক্লোরোফিল যুক্ত কোষ, মানে বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদরা সালোক করে, কিন্তু সমস্ত উদ্ভিদ আবার করে না। আবার এমন আছে যে কিছু প্রাণী তারাও করতে পারে, মানে যাদের ক্ষেত্রে ক্লোরোফিল যুক্ত কোষ থাকবে তারা খাদ্য উৎপাদন করতে পারে। তাই ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে শর্করা বা গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তু হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বলা হয়। পরীক্ষার সময় হয়তো এরকম দিতে পারে, ডেফিনেশনটা তোমাকে বলে দিল, একে একে ড্যাশ বলে, সবসময় হয়তো বলে দিল একে ড্যাশ বলে। তো জিনিসগুলোকে, ব্যাপারগুলোকে আমাদের বোঝা উচিত যে সূর্যালোক লাগবে, প্রধান কাঁচামাল কার্বন ডাই অক্সাইড আর জল। ঠিক আছে, প্রধান কাঁচামাল যেটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল লাগবে। সূর্যালোকের উপস্থিতিতে কি হয়, যে ক্লোরোফিল যুক্ত কোষে শর্করা বা গ্লুকোজ সংশ্লেষিত হয়, সেটাকে বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের যে বিক্রিয়া সেটা কি হচ্ছে, যে 6CO2, প্লিজ যার মাইকটা আমার অফ করে দাও। 6CO2 প্লাস 12H2O, 6CO2 প্লাস 12H2O কি হচ্ছে, C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। বিক্রিয়াটা মনে রাখতে বলছি এই কারণের জন্য, মানে লিখতে হবে কি সেটা করতে হবে না, কিন্তু অনেক সময় দিতে পারে হয়তো যে কত অণু জল বা কত অণু অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, যদি একটু ডেপতে যাই সেটা হয়তো দিতে পারে, দিলেও। তো হচ্ছে 6 অণু জল এবং হচ্ছে 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়, যেখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জল বিক্রিয়া করছে। তাই একটা কোশ্চেন দিতে পারে, সালোক সংশ্লেষের প্রধান দুটি কাঁচামাল কোন দুটি? কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে জল। দিয়ে যেটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হচ্ছে, যে গ্লুকোজ বলা হচ্ছে, যেটা সংকেত হচ্ছে C6H12O6। ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কোষে কি হচ্ছে, সালোক সংশ্লেষটা ঘটে, যেটা হচ্ছে মেসোফিল কলায়, তাই তো? যদি একটা বলে কোন কলাতে, সেটা হচ্ছে মেসোফিল কলাতে ঘটে। এবং অন্ধকার বিক্রিয়া, আলোক বিক্রিয়া আছে, যেটা হচ্ছে গ্রানা, পাতার যেটা গ্রানা অঞ্চল, সেই গ্রানাতে কি হচ্ছে, যে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। আর যেটা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমাতে কি হচ্ছে, যে অন্ধকার বিক্রিয়া ঘটে। এটা অ্যাড করা নেই, এটা একটু হয়তো যদি দেয় সেজন্য বলে দিই। তাহলে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষ ঘটছে। এককোষী প্রাণী হচ্ছে ইউগ্লিনা, যেমন এককোষী প্রাণী আছে ইউগ্লিনা, ক্রাইসারি বা ব্যাকটেরিয়ার। তারপরে হচ্ছে রোডোসিউডোমোনাস, এদের আবার ক্লোরোফিল থাকায় এরা কি হচ্ছে, সালোক সংশ্লেষে সম্পন্ন হয়। তাহলে দিতে পারে যে কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলো। সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক এবং হচ্ছে রঞ্জক পদার্থ, যেমন হচ্ছে ক্লোরোফিল এবং হচ্ছে ক্যারোটিনয়েড। স্থলজ উদ্ভিদরা মাটির কৈশিক জল মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করে। এই ব্যাপন আর অভিস্রবণের ব্যাপারটা পরে মনে থাকলে বলবো, বা আজকে হয়তো একটু মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, থাকবে না। যে অভিস্রবণ প্রসেসটা কি হচ্ছে, আগে ব্যাপনটা বলি। ব্যাপন প্রসেসটা কি হচ্ছে, ব্যাপন মানে কি হয়, যে বেশি ঘনত্ব থেকে, তাই তো, বেশি ঘনত্ব থেকে যে দ্রবণ, মানে যে প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে অণুগুলি কি হচ্ছে কম ঘনত্বের দ্রবণে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, ব্যাপন। যেমন তুমি ধরো একটা কালি, ঠিক আছে, মানে কালির দোয়াতে কিছু একটা চোবালে, দিয়ে হচ্ছে জল আছে, জলের পাত্রে তুমি সেটাকে চোবালে, তাহলে কি হবে, কালি মানে বেশি ঘনত্ব আছে, সেটা কি হচ্ছে জল হালকা কম ঘনত্ব, সেখানে কি হবে, আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, ব্যাপন প্রক্রিয়া। আর যেটা হচ্ছে অভিস্রবণ, অভিস্রবণটা কি হচ্ছে, উল্টোটা হবে। যে অভিস্রবণ মানে হচ্ছে কি, যে কম ঘনত্বের দ্রবণ থেকে কি হবে, বেশি ঘনত্বের দ্রবণে কি হবে, যাবে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, যে অভিস্রবণ প্রক্রিয়া। তো সেই স্থলজ উদ্ভিদরা কি হয়েছে, মাটির কৈশিক জল মূলরোম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় কি করে সরবরাহ করে। তাহলে এখান থেকে দুটো জিনিস, একটা হতে পারে যে কোন পদ্ধতিতে উদ্ভিদ জলকে মাটি থেকে বা মৌরমের মাধ্যমে শোষণ করে, একটা হচ্ছে আনসার অভিস্রবণ প্রক্রিয়া। আর আগের দিনকে যখন কলা পড়িয়েছি তখন তো বলেছি যে জাইলেম কলার কাজ কি। জাইলেম কলার প্রধান কাজ হচ্ছে কি, যে মূলরম দিয়ে জলকে কি করা, যে উপর দিকে তুলে নিয়ে যাওয়া, এটা হচ্ছে জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে কি, পাতায় যে খাদ্য উৎপাদন হয় সেটা উপর থেকে নিচে নিয়ে আসা, সেটা হচ্ছে ফ্লোয়েমের কাজ।
ব্যাপনের একটা উদাহরণ হচ্ছে, যেমন এটা বললাম, আর একটা হচ্ছে যেমন সেন্ট বা পারফিউম। তুমি ঘরে যখন ছড়িয়ে দাও, কি বেশি ঘনত্ব থাকে, ওটা কি হয়, তারপরে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এটা একটা মনে রাখতে পারো, এগুলো এক্সাম্পল দিতে পারে পরীক্ষায় ব্যাপন ও বিস্তার। তাহলে কি দাঁড়ালো, যে যারা স্থলজ উদ্ভিদ তারা মাটির কৈশিক জলটা কি হয়েছে যে মূলরম দিয়ে বিশ্লেষণ প্রক্রিয়া শোষণ করে। আর যারা জলজ উদ্ভিদ তারা জলাশয় থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, কারণ জলে তারা থাকছে, জলেই তো থাকছে, ঠিক আছে, জলেই থাকছে, ওটা বেশি ঘনত্ব থেকে কি হয়েছে কম ঘনত্বের দিকে যাচ্ছে সেই ব্যাপন প্রক্রিয়ায়। আর পরাশ্রয়ী উদ্ভিদ যারা হয় তারা হচ্ছে বায়বীয় মূল দিয়ে, ঠিক আছে, বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা বা হচ্ছে কোয়ান্টাম কণা শোষণ করে। এটা আমরা দিতে পারে যে সূর্যালোক থেকে যে বিভিন্ন রশ্মিগুলো আসে, যেমন এক নম্বর একটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডের বাংলা কি হচ্ছে যে অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, এই অবলোহিত রশ্মি কি জন্য দায়ী, কিসের মানে কি ঘটায়, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। তেমনি সূর্যালোকের আর একটা যেটা গুরুত্বপূর্ণ আছে ইউভি বা হচ্ছে আল্ট্রাভায়োলেট, যার বাংলা হচ্ছে কি, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি কোথায় থাকে, যে স্ট্র্যাটোস্ফিয়ার বা হচ্ছে ওজোন স্তর, সেই ওজোন স্তরে থাকে। মানে ওজোন স্তরে থাকে মানে কি, ওজোন স্তর কি করে আমাদের প্রোটেক্ট করে, অতি বেগুনি রশ্মি এটা ক্ষতিকর রশ্মি একটা, সেটা সে প্রোটেক্ট করে। তো ওজোন স্তরের ধ্বংসের কারণের জন্য কি হচ্ছে, সরাসরি আমাদের দেহে প্রবেশ করছে, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে, আমাদের দেহে ত্বকের ক্যান্সার হচ্ছে। তো সেই রকমই হচ্ছে কি একটা অদৃশ্য কণা যেটা আছে, যে ফোটন কণা বা কোয়ান্টাম কণা যেটাকে বলা হচ্ছে, এটাকে শোষণ করেই কি হয়, যে সূর্যালোক, মানে সূর্যালোকের এইটাকে শোষণ করে ক্লোরোফিলের সাহায্যে কি করে ক্লোরোফিল শোষণ করে দিয়ে খাদ্য উৎপন্ন হয়। তো এটা আমরা দিতে পারে যে সালোক সংশ্লেষ ঘটার জন্য সূর্যালোকের কোন রশ্মি দেয় বা কোন রশ্মি লাগে, তো হচ্ছে অদৃশ্য ফোটন কণা বা হচ্ছে কোয়ান্টাম কণা। এবং যে সাতটা বর্ণ যে থাকে তার মধ্যে সব থেকে কি হচ্ছে লাল এবং হচ্ছে নীল, এই দুটো বর্ণে বেশি ভালো সালোক সংশ্লেষ হয় বলে কি হয়, এই দুটো বর্ণকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বলা হয়। নেক্সট হচ্ছে খনিজ পুষ্টি, ম্যাক্রো উপাদান আর মাইক্রো। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বেশি। তাহলে কি হয়েছে, যে উদ্ভিদের তুলনামূলক বেশি পরিমাণে যে উপাদানগুলো থাকে উদ্ভিদের দেহে, সেগুলোকে বলা হয় ম্যাক্রো উপাদান। যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো যেগুলো মোটামুটি জানবে যে লোহা বা কঠিন বেশি, যেমন হচ্ছে লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, ক্লোরিন, নিকেল, এইগুলো হচ্ছে কম পরিমাণে দরকার উদ্ভিদ থেকে। আর যেগুলো কার্বন, হাইড্রোজেন থেকে যেগুলো গ্যাসীয় টাইপের বা একটু ধাতু, পটাশিয়াম যদিও ধাতু কিন্তু নরম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তো এরকম ধরনের জিনিসগুলোকে মনে রাখবে যে এটা হচ্ছে ম্যাক্রো, মানে বেশি পরিমাণে দরকার নেই, মানে এগুলো অল্প পরিমাণে থাকে। তো পরীক্ষার সময় এটা আপনার দিতে পারে যে নিচের কোন উপাদানটি উদ্ভিদ দেহের ম্যাক্রো উপাদান বা মাইক্রো উপাদান, বা কোনটি নয়, এরকম দিতে পারে। তো সেই জন্য তোমাকে মনে রাখতে হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, এতগুলো সব মনে রাখতে হবে, মানে কি একটা আইডিয়া করে তোমাকে পড়তে হবে যে এখানে দেখো যে সবই এগুলা কঠিন বা হচ্ছে খুবই ধাতু, মানে শক্ত, যেমন লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, ক্লোরিন, নিকেল, এগুলো কম পরিমাণে দরকার। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব গ্যাস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো বেশি পরিমাণে দরকার। শ্বসন, তাহলে আমাদের সালোক সংশ্লেষ শেষ হলো, এবার হচ্ছে শ্বসন। যে জৈব রাসায়নিক আর অত কিছু, মানে সালোক সংশ্লেষ তো পুরো একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-এর বই, অনেক বড়, অত তো আর পড়া দরকার নেই, আমাদের কম্পিটিটিভের জন্য যতটুকু যেটুকু দরকার সেটুকু পড়লেই হবে। তো শ্বসন কি হয়েছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকে বলে যে শ্বসন। অর্থাৎ সালোকসংশ্লেষ পদ্ধতিতে যে গ্লুকোজটা তৈরি হলো C6H12O6, ঠিক আছে, এটার ফলে যেমন আমরা আগের দিনকে বলেছি যে প্রত্যেকটা মেশিন, মানে মানুষ সহ অন্যান্য জিনিস, মানে যানবাহন সবাই গিয়ে থাকে একটা শক্তির দরকার হয়। একটা মেশিন চালাতে গেলে কেউ ব্যাটারিতে চলে, কেউ ডিসিতে চলে, কেউ এসিতে চলে, কেউ পেট্রোল দহন করে, ডিজেল দহন করে। অর্থাৎ শুধু দহন পেট্রোলে খেয়ে তো আর চলে না, পেট্রোলটা পোড়ানো হয়, কম্বাসন হয়, কম্বাসন হওয়ার ফলে কি হচ্ছে, ওখান থেকে একটা এনার্জি উৎপন্ন হয়, তবেই মেশিনটা চলছে। তো সেরকম আমাদের মানুষও শরীরে হচ্ছে বা যে কোনো জীবজন্তু সবাই হচ্ছে একটা মেশিন। তাই শুধু সেই খাবারটা খেলে হবে না, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া হেল্প করছে, মাইটোকন্ড্রিয়ার সাহায্যে কি হচ্ছে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট যেটা, সেখান থেকে কি হচ্ছে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত মানে হচ্ছে, যেটা এনার্জি উৎপন্ন হচ্ছে। তো এই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে, অর্থাৎ সেই খাদ্যটা জারিত হওয়ার পরে তার যে একটা এনার্জি উৎপন্ন হচ্ছে, যে প্রসেসটা, যে পদ্ধতি, সেটাকে বলা যায় কি
যে শ্বসন। উদ্ভিদের শ্বসন স্থান কি হচ্ছে পত্ররন্ধ্র। একটা যে পাতা, উদ্ভিদের পাতার অংশে অংশে অসংখ্য সূক্ষ্ম রন্ধ্র বা পাত্ররন্ধ্র থাকে, এটাকে বলা হয় পত্ররন্ধ্র। পাতার বাইরের দিকে কি থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় যে পত্ররন্ধ্র, মানে এখানে ঘটে। তারপরে যে লেন্টিসেল, যেগুলো যে গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ যেগুলো হয়, মানে ছোট ছোটখাটো যেগুলো ঝোপঝাড় আছে, বা যেগুলো বৃক্ষ জাতীয় বড় হয়, সেগুলো উদ্ভিদের কি হচ্ছে বায়ব অংশে, বিশেষ করে ত্বকের বিভিন্ন অংশে এক প্রকার ছোট ছোট ছিদ্র থাকে, সেখানে হয় শোষণ। শ্বাসমূল ছিদ্র, যেমন হচ্ছে সুন্দরী গরান গেওয়া, মানে যেগুলো সাধারণত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন হচ্ছে সুন্দরবনে জন্মায় বা হচ্ছে লবণাক্ত মাটিতে যেগুলো জন্মায়, সেগুলোকে বলা হচ্ছে কি যে ম্যানগ্রোভ অরণ্যের ম্যানগ্রোভ উদ্ভিদ। সেইগুলো কি থাকে, শ্বাসমূল ছিদ্র থাকে, মানে এদের কি হচ্ছে এক ধরনের মূল থাকে, যেগুলো হচ্ছে জলে দ্রবীভূত লবণের পরিমাণ খুব বেশি হওয়ার কারণের জন্য কিছু মূল কি হয় উপর দিকে উঠে আসে, ঠিক আছে। এই মূলদ্রমের সাহায্যে কি হচ্ছে যেটা বায়ুমণ্ডলে যে অক্সিজেন সেটা শোষণ করে। তো এই মূলটাকে কি বলা হয়, শ্বাসমূল বলা হয়। প্রাণীদের শ্বাসাঙ্গ, প্রাণীদের হচ্ছে 1 নম্বর দেহতল। দেহতলের মাধ্যমে কি করে অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ। শ্বাসনালী মাধ্যমে কি করে পতঙ্গ যারা আছে, যেমন আরশোলা, তারপরে হচ্ছে ফড়িং, এই মৌমাছি, শ্বাসনালীর মাধ্যমে। তারপর যে ফুলকা, প্রাণীদের শ্বাসাঙ্গ কিছু ফুলকা হচ্ছে, যেমন রুই, কাতলা, চিংড়ি, শামুক, এদের হচ্ছে ফুলকা। অতিরিক্ত শ্বাসযন্ত্র, কই, শিঙি, মাগুর, না কই মাছের জান তাই বলে, মানে এদের ক্ষেত্রে কি থাকে, ওই ফুলকা ছাড়াও আরো অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র থাকে, যার ফলে এরা কি হচ্ছে জলের উপরে তুলে রাখলেও ডাঙাতে অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারে। ফুসফুস, ফুসফুস হচ্ছে যেমন উভচর, তারপর যে পক্ষী, সরীসৃপ, মানুষ, এদের ক্ষেত্রে ফুসফুস থাকে। তো ফুসফুসের অবস্থানটা কোথায়, ফুসফুস মানুষের দুটি বক্ষ গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত। ত্রিকোণ আকৃতির হয় বা শঙ্কু আকার হয়, গোলাপি রঙের হয়। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস ঢাকা। এটা একটা মনে রাখতে পারো যে, দিতে পারো যে ফুসফুসের যে আবরণ থেকে, সেই ফুসফুসের আবরণের নাম কি, সেটা হচ্ছে কি প্লুরা। প্রোটিন কি হচ্ছে যে এবারে যে পুষ্টি, নিউট্রিশন, যে মানব দেহে 6 রকমের পুষ্টির দরকার: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ লবণ। আর একটাও বলা হয়, সেটা হচ্ছে কি যে ফাইটোকেমিক্যাল, এটা খুব কম পরিমাণে দরকার হয়। তো 6টাই মেনলি বলবে, তাও একটা মানে এটা মনে রাখতে পারো যে ফাইটোকেমিক্যাল বলে একটা দরকার হয়। মানবদেহে 6 রকমের পুষ্টি দরকার। 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা। প্রধান উপাদান কি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দৈনিক খাদ্যে প্রায় 70 থেকে 80% শর্করা থাকে, যা দেহ গঠনে অংশ নেয়। অর্থাৎ আমরা যে খাবার খাই দৈনিক প্রতিদিন, তার 70 থেকে 80%ই হচ্ছে শর্করা, বা খাওয়া উচিত। এর থেকে প্রোটিন বা ফ্যাট বেশি পরিমাণে খেলে কি হবে, দেহে বিভিন্ন সমস্যা দেখা দেবে, বা ক্যালোরির পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা হতে পারে। তো এটাই হচ্ছে একটা জিনিস যে 70 থেকে 80% তোমাকে শর্করা খেতে হবে, মানে অন্তত একবার করে ভাত, একবার করে দুটো বা তিনখানা বড় রুটি, তারপরে হচ্ছে 100 গ্রাম তেলের, 100 থেকে 150 গ্রাম তেলের ভাত, শাক সবজি, এগুলো খেতে হবে। 1 গ্রাম শর্করা জ্বালানো হচ্ছে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। প্রয়োজনে শর্করা যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে, ঠিক আছে, অর্থাৎ শর্করাটা প্রয়োজনে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে থাকে ভবিষ্যতে। প্রোটিন হচ্ছে দেখো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে আরো দুটো উপাদান থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস। জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন আবশ্যিক উপাদান উপস্থিত হয়ে গেছে। অর্থাৎ যদি বলো শর্করা, সেটা হচ্ছে পেট ভরায়, ঠিক আছে, মানে পেট ভর্তি থাকে। কিন্তু তোমার দেহ গঠন বা যে পেশিগুলো শক্ত সবল হবে, বা স্বাভাবিক যে বৃদ্ধি, সেটা কে করবে, সেটা হচ্ছে প্রোটিনের কাজ। প্রোটিন করবে। তাই 1 গ্রাম প্রোটিনের জারণে কি হচ্ছে 4.2 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আর ফ্যাটের উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু মনে রাখতে হবে যে হাইড্রোজেনের পরিমাণটা বেশি থাকে। যেখানে যেখানে আমরা বললাম কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে,
আর আমাদের ফ্যাট যেটা বলছি, ফ্যাটের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, উপাদান একই, কিন্তু ফ্যাটে কি হচ্ছে, হাইড্রোজেনের পরিমাণটা বেশি থাকে। তো এখানে থেকে কোশ্চেন দেয় যে বনস্পতি তেল, ঠিক আছে, বনস্পতি তেল দেখবে একটা কোশ্চেন আছে যে এখানে কি থাকে বেশি, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন থাকে, এবং এটাই মানুষের শরীরের পক্ষে বেশি খাওয়া খারাপ, মানে ফ্যাটি হয়ে যায় বেশি খেলে। এক মিনিট দাঁড়াও, ওই খাবার টাবার ওই তেলই বলছে, সরষে যে কোনো তেল, ঠিক আছে। না স্যার, বনস্পতি মানে স্যার ডালটা। হ্যাঁ, মানে ওই তোমার এমনি সমস্ত তেলের ক্ষেত্রেও থাকে, ঠিক আছে। বা ওই স্যার বনস্পতি তেল বনস্পতি বা যেটা ঘিও আছে। যেটা যেটা রান্নার কাজে হয়, লুচি লুচি টুচি ভাজা বা যে কোনো কাজ, সেটাকেই বলে। বা এমনি যে কোনো সমস্ত তেলই, ঠিক আছে, হাইড্রোজেন পরিমাণটা বেশি থাকে, মানে তেল খাওয়াটা খারাপ, ডাক্তারও বলে, মানে একটা ফ্যাটির পরিমাণটা বেশি থাকে। তো 1 গ্রামের ফ্যাটে জ্বালানো হচ্ছে 9.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাপ সংরক্ষণে সহায়তা করে, বা হচ্ছে এটাও কি যে ভবিষ্যতে মানে পেশিতে বা শরীরে কি থাকে যে মানে শক্তিটা বা সঞ্চয় করে রাখে fat, ঠিক আছে, ভবিষ্যতের জন্য খাবার সঞ্চিত করে রাখে। বা হচ্ছে মেন যেটা বলে না যে বেসিক ফ্যাটি, মানে বডিতে যখন আমরা কেউ গরম মানে মোটা যারা হয়ে যায়, তাদের কি লাগে যে গরম ধরে যায় শরীর, মানে কি ফ্যাট থেকে কি হয়েছে, বেশি ক্যালোরি বার্ন হচ্ছে, মানে উৎপন্ন হচ্ছে, তার ফলে কি হবে, দেহ গরম হয়ে যায়। তাই দেখবে শীতকালে আমরা কি থাকে, শীতকালে বেশি করে ডিম খাই, ডিম খেতে বলে, কারণ কি ডিম হচ্ছে এখানে ফ্যাটের পরিমাণ, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তো ফ্যাট ওটাই যে দেহে আমাদের একটা যে টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটাকে মেনটেন করতে হবে, মানে যে ঠান্ডা হওয়া ভালো নয়, কিছু মানুষের দেখবে হাতের তলায় এর তলায় ঠান্ডা ঠান্ডা থাকে, ওইটাও বেশি ভালো না, মানে শরীরে একটা হিট দরকার। তো সেই হিট যেটা ব্যালেন্স রাখবে সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। ভিটামিন কি হচ্ছে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার অভাবে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলা হয়। তো বেশ কিছু বিজ্ঞানী যারা দেখলেও, মানে পর্যবেক্ষণ করে দেখা গেল যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই সমস্ত 3 প্রকার খাবার খাওয়ার পরেও কি হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক পুষ্টি বা স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হচ্ছে, বা রোগ বাসা বাঁধছে। তো সেই ব্যাপার থেকে বোঝা গেল যে আরো একটা যেটা উপাদান সেটা মানুষের শরীরে দরকার, সেটাই হচ্ছে কি যে ভিটামিন। মানে এটা কি যে যে একটা প্রোটিন যেমন করছে যে দেহের স্বাভাবিক বৃদ্ধি বা ক্ষয়পূরণ করছে, সেই জিনিসটা করবে না, কিন্তু আবার এটার অভাবে কি হচ্ছে যে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ছে না, মানে অসুখ বিসুখ বিভিন্ন জিনিস হচ্ছে। তো সেটাই হচ্ছে 1921 সালে বিজ্ঞানী কাসিমের ফার্ম, মানে এই উপাদানটা যেটা দরকার সেটার নামকরণ করে, সেটা হচ্ছে ভিটামিন বা হচ্ছে খাদ্য। তো জলে দ্রব্য ভিটামিন হচ্ছে দেখো, যে হচ্ছে বি কমপ্লেক্স ও সি। আগে একটা সময় এই এসআই এর পরীক্ষাগুলোতে, মানে বড় বড় প্রশ্ন আসতো, তখন দিত যে বিভিন্ন প্রকার ভিটামিন সম্পর্কে, ভিটামিন কি, তারপর বিভিন্ন প্রকার ভিটামিন সম্পর্কে আলোচনা করুন, বা 5টি ভিটামিন সম্পর্কে আলোচনা করুন বলে এরকম কোশ্চেন এসেছিল। এখন সেসব অতীত, এখন আর আসবে না। তো জলদ্রাব্য হচ্ছে একটা, জলদ্রাব্য একটা যে ভিটামিন বি কমপ্লেক্স আর সি, ফ্যাটের দ্রাব্য হচ্ছে এডি ই কে। তো পরপর দেখো এগুলো সব রাসায়নিক নাম। এ হচ্ছে রাসায়নিক নাম কি, রেটিনল, দেহের সামগ্রিক বৃদ্ধি। তারপরে যে রেটিনা রড কোষ গঠন করে, এই ভিটামিনের অভাবে কি হয়েছে, রাতকানা বা হচ্ছে অন্ধত্ব হয়। অর্থাৎ মানুষের শরীর, মানুষের বলে নয়, প্রাণীদের চোখে কি থাকে, দুটো কোষ থাকে, একটা নাম হচ্ছে রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। এই রড কোষ কি করে, রড কোষ হচ্ছে কম আলোতে সুবেদী। কম আলোতে সুবেদী মানে হচ্ছে যখন আলো কম থাকবে, ঠিক আছে, আলো কম থাকলে পরেও রাতের বেলাতে, মানে যেমন হচ্ছে গরু, গবাদি পশু যারা হয়, বাঘ, ঠিক আছে, এরা হচ্ছে কি যে কম আলোতে এদের চোখ জল জল করে, মানে এরা কম আলোতে দেখতে পায়, মানে অন্ধকারেও দেখতে পায়। কারণ কি, এদের হচ্ছে রড কোষ বেশি আছে, আর কোন কোষ হচ্ছে বেশি আলোতে সুবেদী।
আমাদের দুটো জিনিস কি হচ্ছে যে আমরা কম আলোতে দেখতে পাই না, আবার বেশি আলো চোখে পড়লেও কি হয় দেখতে পাই না। তো বেশি আলো চোখে পড়লেও হচ্ছে কোন কোষ বেশি থাকলে করে বেশি আলোতে ছিপে ধরে। তো এই ভিটামিনের অভাবে কি হচ্ছে রাতকানা রোগ বা হচ্ছে অন্ধত্ব রোগ হয়, মানে হচ্ছে রড কোষের গঠন হয় না, তার ফলে দেখতে পায় না চোখে। ডি হচ্ছে ক্যালসিফেরল, সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হয় ক্যালসিফেরল। অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে, এর অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়। ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালাসিয়া, ওই হাড় বেঁকে যায়, শক্ত সবল হয় না, এটাই বলা হচ্ছে। ই হচ্ছে টেকোফেরল, মানবদেহের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, তো এবং হচ্ছে মাতৃস্তনে দুগ্ধকরণ প্রতিরোধ করে। তারপরে যে কি হচ্ছে ফাইলোকুইনন বা হচ্ছে ন্যাপথোকুইনন, রক্তে প্রথমিনের মাত্রা স্বাভাবিক রাখে এবং হচ্ছে রক্ততঞ্জনে সহায়তা করে। অর্থাৎ যখন আমাদের কেটে যায়, কেটে গেলে পরে সেখান থেকে কি হচ্ছে সেই জায়গা থেকে Ca2+ ক্যালসিয়াম আয়ন থাকে এবং সেই সঙ্গে হচ্ছে প্রথমবিন থাকে। ঠিক আছে, এই দুটো কি করে যে কেটে যাওয়ার ফলে জমাট বাঁধতে সাহায্য করে, এবং সেটা ফাইলোকুইনন বা ন্যাপথোকুইননের যে ভিটামিন, এই ভিটামিনের অভাব হলে কি হচ্ছে রক্ত হয় না, মানে তঞ্চন হয় না, রক্ত ইয়ে হয়, বেশি রক্তক্ষরণ হয়ে যায় কেটে গেলে। বি কমপ্লেক্স, বি1 হচ্ছে বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এটা শরীরে শক্তি উৎপাদন এবং হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এর অভাব হলে বেরিবেরি রোগ হয়। তো আমরা এর আগে শুধু পড়েছি যে বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়, বা বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, থিয়ামিন, এই বি1 এর অভাবে। তো বেরিবেরি রোগটা কি, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের অক্ষমতা। এটা আপনারা দিতে পারে যে বেরিবেরি রোগ জিনিসটা কি। তো হচ্ছে স্নায়ুতন্ত্রের যে কার্যকারিতা সেটা হচ্ছে স্বাভাবিক হয় না, অস্বাভাবিকতা, সেটাকে বলা হচ্ছে বেরিবেরি। বি টু হচ্ছে কি, বি টু রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এর অভাবে ত্বকের সমস্যা হয়, যেমন হচ্ছে ঠোঁটের কোণে ফাটল হতে পারে, ত্বকের সমস্যা, ত্বক খসখসে হতে পারে। তারপর হচ্ছে বি3 নিকোটিনিক অ্যাসিড বা হচ্ছে নিয়াসিন, এটি শরীরের বিপাক ক্রিয়া এবং হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এর অভাবে কি হয় যে পেলেগ্রা রোগ হয়। তারপর হবে বি5, বি5 হচ্ছে কি পেন্টাথেনিক অ্যাসিড, এটি শরীরের শক্তি উৎপাদন এবং হচ্ছে কোষের মেরামত ও বিকাশে সাহায্য করে। বি6 হচ্ছে কি পাইরিডক্সিন, এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতা, রক্তকণিকা উৎপাদন এবং শরীরের প্রোটিন বিপাক্রিয়ায় সাহায্য করে। এর অভাব হলে অ্যানিমিয়া হতে পারে। বি7 হচ্ছে বায়োটিন, এটি শরীরের কোষের বৃদ্ধি করে, বিকাশে সাহায্য করে। এর অভাব হলে ত্বকের সমস্যা যেমন চুল পড়া ইত্যাদি হতে পারে। দেখো, তিনটে জিনিসের কারণের জন্য অ্যানিমিয়া হতে পারে, তিনটে ভিটামিন, তিনটে বি ভিটামিন। একটা হচ্ছে দেখো যে বি6 মানে যে পাইরিডক্সিন, আর একটা হচ্ছে স্যার বি6 তো ব্যাহত করে, হ্যাঁ প্রোটিন বিপাককে ব্যাহত করে। হ্যাঁ যেটা বলছি, একটা হচ্ছে বি6 তো হবে, আর একটা হচ্ছে বি9 যেটা হচ্ছে ফোলিক অ্যাসিড। এর অভাবে হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। এটি হচ্ছে কোষের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এবং গর্ভকালে ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা জিনিস হচ্ছে বি12 বা হচ্ছে সায়ানোকোবালামিন, যেটা রাসায়নিক নাম। এর অভাব হলে স্নায়বিক সমস্যা হয় এবং সেই সঙ্গে রক্তাল্পতা হতে পারে, বা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলা হয় এটাকে, পার্নিসিয়াস অ্যানিমিয়া। অর্থাৎ যদি দেখো যে বলছে অতিরিক্ত অতিরিক্ত রক্তাল্পতা, সেটা হচ্ছে বি12 এর অভাবে অতিরিক্ত। আর বাকি যেটা বি9 বা বি6, এদের অভাবে কি হচ্ছে অ্যানিমিয়া হতে পারে, মানে হালকা অল্প স্বল্প আর কি রক্ত ইয়ে হয়। আর বি12 হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, হচ্ছে অতিরিক্ত।